অস্বস্তি ঘিরে ধরল মেয়েটিকে। তার অস্বস্তিকে আরও দ্বিগুণ করে দিতে অপ্রত্যাশিত একটি কাজ করে বসল শ্রাবণ। গাঢ় চুম্বন এঁকে দিল অনুভার ললাটে। এই মুহূর্তে এসে অনুভার মনে হলো এই পুরুষটির জন্মই হয়েছে তাকে লজ্জায় ফেলার জন্য। কয়েক সেকেন্ডের মধ্যেই দুজনের মধ্যকার দূরত্ব তৈরি করে নিল শ্রাবণ। পূর্ণ দৃষ্টিতে ছেলেটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো অনুভা। শুভ্র রঙের পাজামা পাঞ্জাবিতে তাকে চমৎকার লাগছে। মুচকি হাসে শ্রাবণ, জিজ্ঞাসা করে, আমায় সুন্দর লাগছে তাই না? ভরকে গেল অনুভা। আমতা আমতা করে শোধালো, হ্যাঁ। যেভাবে তাকিয়ে আছো তাই তো মনে হচ্ছে। তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে নেয় অনুভা। নিঃশব্দে হেঁটে বিছানার এক কোণে বসে পড়ে। অভিযোগের সুরে বলে, এত বড় একটা সিদ্ধান্ত নেয়ার আগে আমার অনুমতি নেয়ার প্রয়োজন মনে করলে না? এটা কি ঠিক করেছো? শ্রাবণও তার দিকে মুখ করে একপাশে বসে। বাম হাতটি মুষ্টিবদ্ধ করে সেখানে থুতুনি ঠেকিয়ে তার পানে তাকায়। বলে, আমি নেইনি, সিদ্ধান্ত নিয়েছে অর্থী আপু, আর আমিও সুযোগটা শুধু লুফে নিলাম আর কি। তোমার উপরে ভরসা করে থাকলে কি আর জীবন চলবে? দেখা যেত বিয়ে না করেই একসময় আমি বুড়ো হয়ে যেতাম। এর থেকে বিয়ে সেরে নেওয়াটাই কি ঠিক হলো না? এবার তুমি যা ইচ্ছে করো, আমার কি। কথার বিপরীতে তার পানে চোখ পাকিয়ে তাকালো অনুভা। তার এহেন দৃষ্টি লক্ষ্য করতেই থেমে গেল শ্রাবণ। বিপরীতে উপহার দিল মিষ্টি হাসি। রাতের অন্ধকার বিলীন হয়ে ধরণীতে আস্ফালন ঘটল সূর্যরশ্মির। দিনের সূচনা হতে রোজকার মতো শুরু হলো জনজীবনের ছুটাছুটি। নাস্তা সেরে অফিস ছুটল অর্থিকা। তার পরপরই বের হলো অনুভাও। গতকাল রাতে শ্রাবণ আর তার পরিবার ফিরে গেছে নিজ ঠিকানায়। যদিও শান্তার খুব ইচ্ছে ছিল পুত্রবধূকে একেবারে সঙ্গে নিয়েই বাড়ি ফিরবেন, কিন্তু শ্রাবণ তাতে বাধা সাধল। সে কিছুতেই চায় না হুটহাট করে অনুভার উপর গোটা একটা সংসার আর সম্পর্ক চাপিয়ে দিতে। অফিসে এসে চুপচাপ নিজের কেবিনে বসে পড়ল অনুভা। গতকাল কেন আসেনি এই বিষয়ে আজ কোনো জবাবদিহি করতে হলো না তাকে। নিজের মনেই ব্যস্ত হয়ে পড়ল কাজে। দুপুর হতেই সুদূর কানাডা হতে কল এলো শ্রাবণের মোবাইলে। নাম্বারটা দেখেই ললাটে সরু কয়েকটা ভাঁজ পড়ল তার। কিছুটা সময় নিয়ে কলটা রিসিভ করতেই অপর পাশ হতে শুরু হলো ছোট ভাইয়ের হাজারটা অভিযোগ। সৌহার্দ্য মুখ ফুলিয়ে বলতে লাগলো, আমি মির্জাফর দেখিনি, কিন্তু সামনে থেকে তোমাকে দেখেছি ভাইয়া। ভাইয়া হয়ে ভাইয়ার সঙ্গে এমন বেইমানি কি করে করতে পারলে বলো তো? শ্রাবণ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল। কি করেছি আমি? বড় ভাইয়ের এমন প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে গেল সৌহার্দ্য। তর তর করে বৃদ্ধি পেল তার রাগের পারদ। দাঁতে দাঁত চেপে বলল, এতটা নির্লজ্জ তুমি কি করে হতে পারলে ভাইয়া? আমায় না জানে তুমি বিয়ে করে নিলে, অথচ এখন নেকামি করে বলছো কি করেছি আমি? সামওয়ান? শুধু বিয়েই তো করেছি, সংসার তো আর করছি না, তাই কথা একটু কম বলো। বিয়ে করেছো এটাই অনেক, তাও আবার না জানিয়ে। ভাই হয়ে ভাইকে জানানো প্রয়োজন মনে করলে না? ছি, মানবতা বলতে আর কিছুই রইল না পৃথিবীতে। তোমার সঙ্গে কোনো কথা নেই আমার। আগামী 2 দিন, না আগামী 2 সপ্তাহ কোনো কথা বলবো না তোমার সঙ্গে। আল্লাহ হাফেজ। পুরো কথা না শুনেই রেগে বোম। এতটুকু বলেই থেমে গেল শ্রাবণ। অপর পাশ হতে কল কাটার শব্দ হলো। কল কেটে দিয়েছে সৌহার্দ্য। দীর্ঘশ্বাস ফেলে ফোনটা টেবিলের উপর রেখে দিল শ্রাবণ। বিয়ের বিষয়টা যে মাই ছোট ভাইকে জানিয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তার। অফিস শেষে বাড়ির কাছাকাছি আসতেই ফায়াজের সঙ্গে পথিমধ্যে দেখা হয়ে গেল অর্থিকার। এগিয়ে এসে তার পাশাপাশি হাঁটতে লাগলো ফায়াজ। মুচকি হেসে শুধালো, চাকরি করো নাকি? হাঁটতে হাঁটতে অর্থিকার থেকে উত্তর এলো, হ্যাঁ। ছোট বাচ্চা রেখে চাকরি করতে সমস্যা হয় না? আর তোমার হাজবেন্ড, সে কিছু বলে না? সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে অর্থিকা। কিয়ৎক্ষণ নীরব থেকে বলে, চাকরিতে জয়েন করেছি মাসখানেক হলো। বাচ্চাকে দেখার জন্য লোক রাখা আছে, তাছাড়া মাও আছে বাড়িতে। ও আচ্ছা, তা কি করে তোমার স্বামী? এখনো আলাপই তো করালে না। সে থাকলে তো আলাপ করাবো। ভ্রু যোগল কিঞ্চিত কুচকায় ফায়াজ। কৌতূহলী কণ্ঠে শুধায়, মানে? আমার স্বামী 1 বছর আগে মারা গেছে। মৃত মানুষের সঙ্গে কি করে তোমায় আলাপ করাবো?
পথিমধ্যে পা জোড়া থমকে গেল ফায়াজের। এমন একটি কথা যেন মোটেই সে প্রত্যাশা করেনি। ততক্ষণে অনেকটা পথ এগিয়ে গিয়েছে অর্থিকা। ফায়াজ দ্রুত এসে তার কদমের সঙ্গে কদম মেলালো। মিনমিনে স্বরে শোধালো, কিভাবে মারা গেছেন? দুর্ঘটনায়। ও, বাচ্চাকে নিয়ে তবে তুমি একাই থাকো? বললাম না, মা আর বোন আছে সাথে। বাবাও মারা গেছেন কয়েক মাস আগে। এতদিন ছোট বোনই সব দিকে একা হাতে সামলেছে, কিন্তু আর কতদিন? ওরও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? তাই জোর করেই চাকরিতে জয়েন হলাম। মনটা মুহূর্তেই খারাপ হয়ে গেল ফায়াজের। বিনা বাক্যে এগোতে লাগলো সামনের পথ ধরে। নীরবতা ভেঙে এবার অর্থিকা প্রশ্ন ছুড়ল, তা তোমার কি খবর? বিয়ে শাদী করনি? বাচ্চা কজন? বউ নেই, বাচ্চা কাচ্চাও নেই। এমা, কেন বিয়ে করনি? করেছিলাম, তাহলে? বাবা মায়ের জোড়াজড়িতে পারিবারিকভাবে বিয়েটা করেছিলাম, কিন্তু যেখানে মনেরই মিল নেই সেখানে কি আর সম্পর্ক টিকে? সে মুক্তি চাইলো, আমিও দিয়ে দিলাম মুক্তি। পুরুষ মানুষ তাহলে নতুন করে আবার শুরু করলে না কেন? শব্দহীন হাসল ফায়াজ। বলল, চাইলে কি সবাই নতুন করে শুরু করতে পারে? একই প্রশ্ন তো আমিও তোমায় করতে পারি, তবে তুমি কেন নতুন করে শুরু করলে না? অর্থিকার সহজ উত্তর। তন্ময় যদি তোমার স্ত্রীর মতোই আমায় জীবিত অবস্থায় ছেড়ে যেত, তাহলে এতদিনে তার সকল স্মৃতিকে ভুলে গিয়ে আমি নতুন করে নিজের ভালো থাকা খুঁজে নিতাম। কিন্তু সে তো জীবিত অবস্থায় আমায় ছেড়ে যায়নি, বরং আমার হয়েই সে দুনিয়া ত্যাগ করেছে, সাথে রেখে গেছে আমাদের ভালোবাসার প্রতীক ছোট্ট ছেলেটাকে। তাহলে কেন আমি অন্য কাউকে জড়াবো নিজের জীবনে? এ আমার দ্বারা সম্ভব নয়। আমি তার ছিলাম আর মৃত্যুর আগ পর্যন্ত তারই হয়ে থাকবো। কথাটা বলেই বাড়ির ভেতরে প্রবেশ করলো অর্থিকা। সেখানেই থেমে গেল ফায়াজ। দীর্ঘশ্বাস ফেলে আকাশ পানে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, সবাই তার নিজ জায়গা থেকে সুখী, শুধু আমরা জীবনের এত এত ধোঁয়াশা শুরুতেই আমার ডাকে তুমি সাড়া দিলে। আজ হয়তো আমাদের জীবনটা অন্যরকম হতো অর্থী। নাহিয়ান যেন ইদানিং খুব করেই অনুভাকে এড়িয়ে চলে। আগে যেমন দেখা হলেই আগ বাড়িয়ে কথা বলতে আসতো, এখন তার বিপরীত। সম্মুখে পড়ে গেলেও সৌজন্য হেসে সুন্দর করে এড়িয়ে যায় তাকে, যা খুব ভালো করেই দৃষ্টিগোচর হয়েছে অনুভার। আজ একটু আগেই বাড়িতে ফিরে এলো নাহিয়ান। বেল বাজতেই দরজা খুলে দিল কাঙ্ক্ষিত মানুষটি। তাকে এ সময় দরজার সম্মুখে দেখেও মোটেও খুশি হলো না নাহিয়ান। ভেতরে প্রবেশ করে দরজা লাগিয়ে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল, কি ব্যাপার, ঘর থেকে বের হয়ে এলে কেন তুমি? তোমায় নিষেধ করছি না একদম একা বিছানা থেকে নামবে না? মুখখানি মলিনতায় ছেয়ে গেল তমার। মিনমিনে স্বরে বলল, এমন করে বলছেন কেন? আপনি এলে কি আমি দরজা খুলে দিতে পারি না? স্ত্রীর মলিন মুখখানা দৃষ্টিগোচর হতেই মুচকি হাসল নাহিয়ান। পেছন হতে জড়িয়ে ধরে সম্মুখে ধরল আচারের প্যাকেট। আদুরে গলায় বলল, কেন পারবে না? কিন্তু আমার বইয়ের গর্বে যে নতুন একজন অতিথি আছে, সে তো এমন দৌড়ে ঝাঁপে কষ্ট পাবে। মাত্র 2 মাস চলছে আর এতেই আপনি যা শুরু করছেন, তাতে মানুষ পাগল বলবে আপনাকে। বলুক, তাতে আমার কি? মলিনতা দূর হয়ে হাসি ফুটে উঠল তমার মুখশ্রীতে। আচারের প্যাকেট নিয়ে দ্রুত প্রস্থান করলো ঘরে। প্রেগনেন্সির খবরটা গত সপ্তাহেই হাসপাতালে গিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে টের পেয়েছিল দম্পতি যুগল। আর তারপর থেকেই নাহিয়ানের বিভিন্ন আজগুবি যত্নে যেন ক্লান্ত হয়ে উঠেছে তমা। অফিস শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হতেই তানিমের মুখোমুখি হতে হলো অনুভাকে। ভেতরটা অস্বস্তিতে ফেটে পড়ল তার। তবুও বাহির থেকে যথাসম্ভব নিজেকে ধাতস্থ রেখে পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো সে, কিন্তু পারল না। তানিম পিছু ডাকল, মিস অনুভা। অনুভা দাঁড়ায়, পিছু ফিরে শুধায়, জি স্যার। কোনো পারমিশন ছাড়াই হুটহাট অফিস বন্ধ করা কি ভালো দেখায়? অফিসটা তো আর কারো ব্যক্তিগত সম্পদ নয়, বলুন। আসলে বাড়িতে একটু প্রবলেম ছিল, তাই আসতে পারিনি, আর জানাতেও পারিনি। সরি স্যার। সরি বললেই কি সবটা মিটে যাবে মিস অনুভা? মৃদু হাসে অনুভা, দৃঢ় কণ্ঠে বলে, মিস নয় স্যার, মিসেস অনুভা। ললাটে ভাঁজ পড়ে তানিমের, চোখে মুখে প্রশ্নের ছাপ। শুধায়, কবে থেকে? এই তো গতকাল রাত থেকে। গতকাল রাত মানে? বুঝলাম না কিছুই।
আই এম ম্যারিড স্যার, তাই নামের আগে মিসেস হওয়াটাই স্বাভাবিক। কথাটা সম্পূর্ণ বুকে গিয়ে আঘাত হানল তানিমের। মস্তিষ্কের নিউরনে নিউরনে তাণ্ডব চালালো একটি বাক্য, আম ম্যারিড স্যার। শুকনো ঢোক গিলে প্রশ্ন করল, কবে হলো? গতকাল রাতে। হুট করে বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেললেন? মানুষটা যদি নিজের শখের হয় তবে অতীব গুরুত্বপূর্ণ কাজটাও হুটহাট সেরে ফেলাটাই কঠিন কিছু নয়। শখের মানুষ আগে থেকেই তবে? হ্যাঁ, ধরুন সেই ভার্সিটি লাইফ থেকে। তাহলে এতদিন পর কেন? আমি চাইনি আমার এই কষ্টে ঘেরা অনিশ্চিত জীবনে তাকে জড়াতে, কিন্তু সে যে নাছোড়বান্দা পুরুষ, কিছুতেই আমাকে ছাড়বে না। ভালো যখন বেসেছে সেহেতু ভালোবাসার মানুষটিকে নাকি তার চাই। এরপরেও আমি আর কি করে তাকে ফিরিয়ে দেই? তাছাড়া আপুও সবটা জানতো, তাই বিয়েটা হয়ে গেল। যা বলবে ভেবে এতক্ষণ দাঁড়িয়ে ছিল তা যেন মুহূর্তেই মূল্যহীন হয়ে উঠল তানিমের নিকট। এত কিছু জানার পরেও কি করে নিজের অনুভূতির কথা জানাবে সে? এক লহমায় তার অনুভূতিগুলো হয়ে গেল মূল্যহীন। ভেতরের অহমিকার পারদ চূর্ণ বিচূর্ণ হয়ে এক নারীর জন্য সেখানে জমা হয়েছিল কিছু সুন্দর অনুভূতি, অথচ এখন সে নারীটি কিনা অন্য কারো। ভাবতেই দম বন্ধ হয়ে এলো তানিমের। ভেতরে ভেতরে হেরে যাওয়াটা কিছুতেই বাহিরে প্রকাশ হতে দিল না। শুধালো, কে সে মহান ব্যক্তি যাকে ফ্রেন্ড বলে সম্বোধন করেছিলেন, যে অফিসের কাজে আপনার জন্য অপেক্ষারত থাকতো রোজ? সে? ভেতরে ভেতরে চমকালো অনুভা। লোকটিরও তবে শ্রাবণকে দৃষ্টিগোচর হয়েছে। অধরে হাসিটা বিদ্যমান রেখে অনুভা উত্তর দিল, হ্যাঁ। মনে মনে ক্রোধের অনলে দগ্ধ হতে লাগলো তানিম। ইচ্ছে করলো চিৎকার করে বলতে, এসব মিথ্যা, এসব আমার ভ্রম। আপনাকে আমার পছন্দ হয়েছে অনুভা, তাই আপনি শুধুই আমার। কিন্তু কিছুতেই তা বলতে পারল না তানিম। বিবেক তাকে আটকালো। কথাটা বললে যে তার অহমিকার প্রাসাদে আঘাত হানবে তাও জানান দিল মস্তিষ্ক। অনুভা কোমল স্বরে বলল, বাড়ি ফিরতে হবে, আসি স্যার, আসসালামু আলাইকুম। ওপর নিচ মাথা নাড়ায় তানিম। তৎক্ষণাৎ প্রস্থান করল অনুভা, কিন্তু সেথায় ঠায় দাঁড়িয়ে রয় তানিম। চোয়াল শক্ত হয়ে আসে, মুষ্টিবদ্ধ হাতে গাড়ির সম্মুখে বসিয়ে দেয় শক্তপোক্ত খুশি। না, কিছুতেই যেন রাগ কমছে না তার। ছোট থেকে যা পছন্দ হয়েছে তাই তো সে পেয়ে এসেছে, তাহলে আজ কেন একটা নারীকে সে পেল না নিজ জীবনে? এ কি মানা যায়? রাত 10টা বেজে 45 মিনিট। বসন্ত ঋতু বিদায়ের সময় লগ্ন এসে গেছে। মৃদু ঠান্ডা বাতাসে গা ভাসিয়ে চায়ের কাপ হাতে বেলকনিতে বসে আছে অনুভা। পূর্ণ দৃষ্টি মেলে তাকিয়ে আছে আকাশ পানে। তখনই নিঃশব্দে তার পাশে এসে চেয়ার পেতে বসল অর্থিকা। বোনের উপস্থিতি টের পেয়েও নীরব রইল অনুভা। নড়চড় হলো না তার চোখের মণি। কিয়ৎক্ষণ নীরব থেকে গলা ছাড়ল অর্থিকা, বলল, কাল অফিসে গিয়েই রিজাইন দিয়ে আসবি। এবার নড়ে চড়ে উঠল অনুভা। ঘাড় ঘুরিয়ে তাকায় বড় বোনের পানে। বামফ্রু উঁচিয়ে শুধায়, কেন? দুবেলা অন্যের ঝাড়ি খেয়ে এত কষ্ট করার আর প্রয়োজন নেই। তাই তুই তো বলতি তোর বস খুব রাগী, অযথা সকলের সামনে বকাঝকা করে, অপমান করে। আগে করতো, তবে ইদানিং ধরে আর করে না। কিন্তু তোর হঠাৎ করে কেন মনে হলো যে চাকরিটা আমার ছেড়ে দেওয়া উচিত? আগে যখন ওসব কারণে মন খারাপ করে থাকতে তখন আমার কিছুই করার ছিল না, আমি ছিলাম নিরুপায়। কিন্তু এখন তো তেমন পরিস্থিতি নেই আমার। এখন আমিও চাকরি করছি, তাই তুই বরং চাকরিটা ছেড়ে দিয়ে রেস্ট নে, পরে না হয় নতুন চাকরি খুঁজে নিবি। বিরক্ত হলো অনুভা, বলল, বললাম আর চাকরি পেয়ে গেলাম, এত সহজ? এই চাকরিটা পেয়েছিলাম নাহিয়ান ভাইয়ার সহযোগিতায়, আর তুইও কিন্তু চাকরি পেয়েছিস শ্রাবণের সহযোগিতায়। তাই আমি আর চাই না কারোর সহযোগিতায় কিছু করতে। খুঁজতে খুঁজতে ঠিক এক সময় না এক সময় পেয়ে যাবি। তাছাড়া এখন তুই বিবাহিত মেয়ে, কদিন পর সংসারে পা রাখবি, তাহলে তোর এত কিছু নিয়ে ভাবার কী প্রয়োজন বলতো? দিকটা আমি ঠিক সামলে নেব। অনেক তো হলো দায়িত্ব নেওয়া, আমাদের নিয়ে ভাবা, এবার নয় আমি সব দায়িত্বটা নিই। তুই একা সব দিক সামলাতে পারবি না আপু। নতুন চাকরি, বেতনই বা কত তোর? আল্লাহ চাইলে অবশ্যই পারবো। ছোট বোন হয়ে তুই এতদিন সব সামলাতে পারলে আমি কেন পারবো না? সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে অনুভা।
কাঠ কাঠ গলায় বলে, কিন্তু আমি তো ছাড়ছি না চাকরিটা। বিয়ে যখন হয়েছে সংসারও করব, চাকরিটাও করব। আশা করি শ্রাবণেরও এতে কোনো সমস্যা হবে না, কারণ ও সব জেনেই তো নিজ থেকে আমায় বিয়ে করেছে। দমল না অর্থিকা, স্পষ্ট ভাষায় বলে উঠল, তুই কি কিছু বুঝিস না, নাকি না বোঝার ভান করে থাকিস বলতো? তোর চাকরি নিয়ে কারোর কোনো আপত্তি নেই, আপত্তি হচ্ছে ওই অফিস নিয়ে। তোর মাথায় একবারও প্রশ্ন আসেনি হঠাৎ করে কেন তোর এই রক্তটা বসের ব্যবহার কোমল হলো? কেন তোর প্রতি সহানুভূতিশীল হয়ে উঠলো? কেন বাড়ি পর্যন্ত এসে পৌঁছে দিয়ে গেল? আর কেনই বা বাবা মাকে এখানে পাঠিয়ে দিল বিয়ের জন্য? আমি বুঝতে চাই না, কারো অনুভূতি সম্পর্কে বোঝার ইচ্ছে আমার নেই। কে আমায় ভালোবাসলো আর কে বাসলো না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে আমার অনুভূতিটাই সব। আমি ওনার অফিসে কাজ করি, সেই সুবাদে মাস শেষে মাইনে পাই, ব্যাস এতটুকুই। এর বেশি জানার কোনো প্রয়োজন তো দেখছি না। এবার যেন দমে গেল অর্থিকা। অবাক হয়ে তাকিয়ে রইল ছোট বোনের পানে। কয়েক বছরের ব্যবধানে মেয়েটা কেমন বদলে গেল, হয়ে গেল কঠোর। পরিস্থিতি মানুষকে কতটাই না বদলে দেয়। অফিস থেকে ফিরেই ফ্রেশ হয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে তানিম। আফসানা পরম মমতায় ছেলের চুলে বিলি কেটে দিচ্ছেন। কিছুক্ষণ নীরবতার পর তিনি জিজ্ঞাসা করলেন, মন খারাপ? না, তাহলে? অনুভার বিয়ে হয়ে গেছে মা। মোটেও চমকালেন না আফসানা, বিপরীতে বললেন, তো? বন্ধ চোখজোড়া খুলে মায়ের পানে তাকায় তানিম, উদ্বিগ্ন কণ্ঠে বলে, অথচ ওকে আমার ভালো লেগেছিল মা, সেক্ষেত্রে তাকে পাওয়ার কথাও তো আমার। সে কোনো বস্তু বা পণ্য নয়, সে হচ্ছে একজন নারী। নারীকে পেতে হলে তার মন জয় করতে হয়, নারীকে অর্জন করতে হয়। যে তাকে পেয়েছে সে নিশ্চয়ই বিনা পরিশ্রমে তাকে পেয়ে যায়নি। নীরব হয়ে গেল তানিম। ছেলের ভাবভঙ্গি দেখে মুচকি হাসলেন আফসানা, পুনরায় বললেন, একমাত্র ছেলে হওয়ায় যখন যা চেয়েছিস তাই আমরা তোকে দিয়েছি, তাই বলে আস্ত একটা মানুষ চেয়ে বসলেই যে তাকেও পেয়ে যাবি, এটা ভাবা নিতান্ত বোকামি বাবা। চাইলেই জীবনে সব কিছু পাওয়া যায় না, কিছু জিনিস না পাওয়া আক্ষেপ মানুষের থাকতে হয়। মেয়েটার ভেতরে তোর জন্য কোনো অনুভূতি নেই, সে শুধু তোকে অফিসের বস হিসাবেই চেনে এবং তেমন দৃষ্টিতেই দেখে, এর বেশি কিছু নয়। স্রষ্টা তো তাকে তোর জন্য সৃষ্টি করেনি, তাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে সে তাকে নিজের করে পেয়ে গেছে। তুই ভুলে যা সেসব। আমার তানিম তো মোটেও এমন নয়, সে একটা মেয়ের জন্য সে এত কষ্ট পাবে। পূর্বের ন্যায় নীরব থাকে তানিম। তার ভেতরে যে কী ঝড় বয়ে যাচ্ছে তা কি টের পাচ্ছে মা? সপ্তাহ পেরিয়ে গেল একটি। বোনের বিভিন্ন যুক্তি তর্কে ক্লান্ত হয়ে অবশেষে চাকরিটা ছেড়েই দিল অনুভা। আজ শুক্রবার বিকেল হতে না হতে বাড়িতে এসে প্রবেশ করলো একজোড়া দম্পতি। তাদের দেখতে অথরে হাসি ফুটে উঠল অর্থিকা এবং সুফিয়ার। সোফায় এসে বসতেই চা বিস্কুট ফলমূল এনে তাদের সামনে রাখলো মাজেদা। দেখেই বোঝা যাচ্ছে ওনারা যে আসবেন তা যেন উপস্থিত সকলেই আগে থেকেই জানতো। সুফিয়া কথা বলছেন হানিফ শেখ এবং শান্তার সঙ্গে। চট করে ঘরে এসে অনুভার সম্মুখে দাঁড়ালো অর্থিকা। বিছানায় বসে তাইমের সঙ্গে গল্প করেছে অনুভা। বোনকে হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করতে দেখেই মাথা উঁচু করে তাকালো। প্রশ্ন করার আগেই অর্থিকা বলে উঠল, তোর শ্বশুর শাশুড়ি এসেছে, তৈরি হয়ে বসার ঘরে আয়। চমকায় অনুভা, প্রশ্ন করে, হঠাৎ ওনারা এ সময়? হ্যাঁ, তুই তৈরি হ তাড়াতাড়ি। শ্রাবণ কি এসছে? না, শুধু ওনারা দুজন। এত প্রশ্ন না করে চুপচাপ আয় তো। বলেই তাইমের হাত ধরে কক্ষ ত্যাগ করল অর্থিকা। বিপাকে পড়ে গেল অনুভা। হুটহাট চলে আসার মতো মানুষ তো ওনারা নন। তবে এই সময় কেন এলো? অলসতা ছেড়ে ফেলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো অনুভা। বাড়িতে পরিহিত কাপড় পরে তো আর তাদের সামনে যাওয়া যায় না।
তাই আলমারি খুলে বাহিরে পরার জন্য 3 পিস নিয়ে তৈরি হতে চলে গেল।